হ্যালো এভরিওয়ান, সকলকে আরও একবার স্বাগত জানাই এনএস কেরিয়ার একাডেমিতে। আজকে আমরা আলোচনা করব টার্গেট WBP 2021 থেকে ম্যাথামেটিক্সের প্র্যাকটিসের 14 নিয়ে। প্রত্যেকটা প্রশ্ন তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই এবং কনস্টেবল এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো শুরু করছি আজকের সেশন। যারা আগের ক্লাসগুলো দেখোনি অবশ্যই চ্যানেলে গিয়ে প্লেলিস্ট থেকে ভিডিওগুলো তোমরা দেখে নেবে। তো শুরু করছি আজকের সেশন। দেখো আজকে প্রথম প্রশ্ন যেটা রয়েছে, দেখে নেবো আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে। দেখো প্রথম প্রশ্ন রয়েছে নৌকা ও স্রোত থেকে, বোট অ্যান্ড স্ট্রিম। এক ব্যক্তি স্রোতের প্রতিকূলে 10 কিমি প্রতি ঘন্টা বেগে এবং স্রোতের অনুকূলে 18 কিমি প্রতি ঘন্টা বেগে যেতে পারে। স্থির জলে ওই ব্যক্তির গতিবেগ কত? খুবই সহজ। দেখো আমরা ধরেছিলাম কি প্রতিকূলে এবং অনুকূলে বেগ। অনুকূলে মানে এক্স দিয়ে ধরেছিলাম কত, 18 রয়েছে, তাহলে অনুকূলে এক্স হচ্ছে 18 এবং প্রতিকূলে। যারা আমাদের বোট অ্যান্ড স্টিমের ক্লাস দেখোনি তারা অবশ্যই চ্যানেল থেকে বোট অ্যান্ড স্টিমের দেখে নেবে, অথবা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেটা অবশ্যই দেখবে। তাহলে বোট অ্যান্ড স্টিম থেকে আসা কোনো তোমাদের প্রবলেম করবে না। দেখো প্রতিকূলে রয়েছে 10। ওকে, তো এখান থেকে আমরা যখন স্থির জলে বের করি, স্থির জলে যখন বোটের বেগ বা এখানে রয়েছে স্থির জলে ওই ব্যক্তির বেগ, একই ব্যাপার। তো ওই ব্যক্তির বেগ কত হবে স্থির জলে? এই দুটোকে যোগ করতে হবে। 18 আর 10 যোগ করলে কত হচ্ছে 28। 28 ডিভাইডেড বাই 2 অর্থাৎ কত হচ্ছে 14। অপশান এ দেখো রয়েছে 14 কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। ওকে, 14 কিমি পার আওয়ার ইজ দ্য কারেক্ট অ্যান্সার, যেটা রয়েছে কোথায় অপশান এ তে রয়েছে। তাহলে অপশান এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। এখানে যখন স্থির জলে ব্যক্তির বা বোটের বেগ বের করতে বলবে তখন যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। আর যদি এখানে আমাদের বের করতে বলা হতো যে স্রোতের বেগ কত, তাহলে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করতাম। ওকে, মাথায় রাখবে, তাহলে আশা করি আর কোনো অসুবিধা হবে না। আচ্ছা, 2 নম্বর রয়েছে ট্রেন থেকে অঙ্ক রয়েছে। ট্রেন থেকে দেখো রয়েছে ট্রেন এ, একটা ট্রেন দাঁড়িয়ে থাকা দ্বিতীয় ট্রেন বি কে 50 সেকেন্ডে অতিক্রম করে এবং একটি খুঁটিকে 20 সেকেন্ডে অতিক্রম করে, একই গতিবেগে অতিক্রম করে। ওকে, ট্রেন এর দৈর্ঘ্য দেওয়া রয়েছে 240 যদি হয়, দাঁড়িয়ে থাকা ট্রেন বি এর দৈর্ঘ্য কত হবে সেটা বের করতে বলা হয়েছে। খুব ভালো প্রশ্ন। ওকে, এবং দেখো ব্যাংকেও আসা একটা প্রশ্ন, খুবই ভালো প্রশ্ন। ট্রেন এ তাহলে কি করছে, ট্রেন এ 20 সেকেন্ডে নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, কারণ 20 সেকেন্ডে সে একটা খুঁটিকে অতিক্রম করছে। তার মানে 20 সেকেন্ডে সে নিজের দৈর্ঘ্য অতিক্রম করলে বাকি 30 সেকেন্ডে দ্বিতীয় ট্রেনকে অতিক্রম করছে, তাই তো? যেহেতু 50 সেকেন্ডে দ্বিতীয় ট্রেনকে অতিক্রম করছে, তাহলে 50 মাইনাস 20 দ্যাট ইজ 30 সেকেন্ড। এই 30 সেকেন্ডে কি করছে, সে দ্বিতীয় ট্রেনকে অতিক্রম করছে, অর্থাৎ ট্রেন বি কে। ক্লিয়ার? তাহলে 30 সেকেন্ডে সে কতটা দূরত্ব যাচ্ছে সেটা আমরা বের করে নিচ্ছি। তাহলে দেখো 30 সেকেন্ডে কতটা যাবে, ডিস্টেন্স আমরা যদি বের করতে চাই, ডিস্টেন্স হচ্ছে এস ইন্টু টি, এটা টি লিখেছি আমরা। আর এস মানে কত হবে, তাহলে এস হবে হচ্ছে গতিবেগ, তাই তো? গতিবেগ এখানে দেওয়া নেই, তো গতিবেগ তো আমাদের বের করে নিতে হবে। কিভাবে বের করব? দেখো 240 মিটার ডিস্টেন্স যাচ্ছে কত সেকেন্ডে, 20 সেকেন্ডে, কারণ নিজের দৈর্ঘ্য 240, তাহলে 240 মিটার যাচ্ছে কত 20 সেকেন্ডে, এটা হচ্ছে স্পিড। তাহলে এখান থেকে 2 দিয়ে যদি কেটে দিই কত হচ্ছে 12, তাই তো? 12 মিটার পার সেকেন্ড। তাহলে 12 মিটার পার সেকেন্ড হচ্ছে ট্রেনের গতিবেগ। তাহলে কত যাচ্ছে 30 সেকেন্ডে, 3 12 36, 360 মিটার। এটাই হয়ে যাচ্ছে কিন্তু অ্যান্সার, 360 মিটার। কার দৈর্ঘ্য? দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য। অ্যাকচুয়ালি দেখো 50 সেকেন্ডে যাচ্ছে ট্রেন এর নিজের দৈর্ঘ্য প্লাস ট্রেন বি এর দৈর্ঘ্য। ওকে, তার মধ্যে ট্রেন এর যেটা যাচ্ছে 20 সেকেন্ডে, সেই 20 সেকেন্ড আমরা বাদ দিয়েছি, বাকি 30 সেকেন্ডেরই হিসেবটা করেছি। সো 30 সেকেন্ডে তো ট্রেন বি কেই অতিক্রম করবে, তো সেই জন্য এটা হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। দুটি ঘড়ির মোট ক্রয় মূল্য দেওয়া আছে 840 টাকা। যদি একটি ঘড়ি 16% লাভে, দ্বিতীয় ঘড়ি 12% ক্ষতিতে বিক্রি করা হয়, তাহলে মোটের উপরে কোনো লাভ বা ক্ষতি হয় না। মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। ওকে, কোনো ক্ষতি হয় না, তাহলে দুটি ঘড়ির ক্রয় মূল্য যথাক্রমে কত? খুব ভালো প্রশ্ন, এবং আমরা অত্যন্ত সহজ পদ্ধতিতে করব। দেখো দুটো ঘড়ির মোট ক্রয় মূল্য দেওয়া আছে 840। ওকে, তার মধ্যে প্রথমটা 16% লাভে, তাহলে প্রথমটা 16% লাভে বিক্রি করেছিল, দ্বিতীয় ঘড়ি 12% ক্ষতিতে বিক্রি করেছে। ঠিক আছে, তাহলে মাইনাস দিচ্ছি। এবার যেহেতু এই দুটো বিক্রি করার ফলে কোনো লাভ বা লস হয় না, তাহলে মোটের উপরে ওর লাভ বা লস পরিমাণ 0। তাহলে এখান থেকে অ্যালিগেশন যদি করি, দেখো 16 মাইনাস 0 মানে হচ্ছে এখানে লিখতে হয় 16 অনুপাত এখানে দিতে হবে 0 মাইনাস 12, কত হয় 0 মাইনাস অফ -12 দ্যাট ইজ
প্লাস মাইনাস মাইনাসে প্লাস 12 হয়ে যাচ্ছে, কিন্তু খেয়াল রাখবে। ওকে, তো হয়ে যাচ্ছে আমাদের কত, 4 দিয়ে 3 4 12, 4 দিয়ে 4 4 16, তাহলে 3:4। আর মোটের উপরে আচ্ছা এখান থেকে একবারে করে নিতে পারি, বা যেভাবে ইচ্ছে অনুপাত থেকেও ভেঙেও করা যেতে পারে। আমাদের মোটের উপর টাকা হচ্ছে 840, তাহলে এখানে দেখো মুখে মুখে যদি করতে চাই 4 আর 3 হচ্ছে 7, তাহলে 7 ইউনিট মানে হচ্ছে 840। 7 ইউনিট মানে যদি 840 হয়, তাহলে 1 ইউনিট মানে কত, চলো আমরা এখানে করছি 7 ইউনিট মানে হচ্ছে 840, তাহলে 1 ইউনিট মানে কত, 7 12 84 120। তাহলে আমাদের বের করতে বলেছে কি দুটোর ক্রয় মূল্য কত হচ্ছে, তাহলে 3 মানে কত, 1 মানে 120, তাহলে 3 মানে 3 12 36, দ্যাট ইজ 360। এবং একটাই অপশানে রয়েছে, আচ্ছা দুটো অপশানে 360 আছে, আর একটা বের করে নিচ্ছি। 4 মানে তাহলে কত, 4 মানে 1 মানে 120, 4 মানে 4 12 48 480, 360 480, দ্যাট ইজ অপশান এ। ওকে, এভাবেও করতে পারো, বা তোমরা অনুপাত যখন 3:4 পেয়েছি, তাহলে 3 বাই অনুপাতের যোগফল 7 ইন্টু 840, এইভাবে যদি তোমরা কমফোর্ট ফিল করো তাহলে এইভাবে করতে পারো। 7 দিয়ে 7 12 84 360, অ্যাগেন নিচেরটাও এইভাবে করবে, 4 বাই 7 ইন্টু 840, দ্যাট ইজ হচ্ছে 480। যেভাবে ইচ্ছে করতে পারো তোমরা। ওকে, দুটোই দেখিয়ে দিলাম, খুবই সহজ নিয়মে করলাম, দেখো মুখে মুখে হয়ে যাচ্ছে এইভাবে করলে। কোয়েশ্চেন নম্বর 4 রয়েছে, যে রাশিগুলো দেওয়া রয়েছে এখানে, যে ভগ্নাংশগুলো দেওয়া রয়েছে, সেই ভগ্নাংশগুলির মধ্যে কোনটি ক্ষুদ্রতম। ওকে, তো আমরা একটা ক্রস মাল্টিপ্লিকেশন করে করব। দেখো কিভাবে করব, প্রথমে দেখো যেটা রয়েছে সে এখান থেকে কাউন্ট করতে শুরু করব আমরা। এখান থেকে প্রথমে নিচে গুণ করবে, 3 6 কত হচ্ছে, চলো আমরা এখানে প্রথমে তুলে নিচ্ছি এটাকে, তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। 6, 7/6, 3/2 অ্যান্ড 11/10। ওকে, আলাদা পেন দিয়ে লিখছি আমরা। দেখো প্রথমে এখান থেকে লিখবো এইটাকে, 3 6 কত হয় 18, এর নিচে লিখবে, তারপরে এটা দিয়ে এটাকে করব, 6 7 কত হয় 42। আমরা বের করতে যাচ্ছি কি ক্ষুদ্রতম, যেটা ক্ষুদ্রতম সেটা রাখবো, বড়টাকে ক্যান্সেল করে দাও, তাহলে এটাকে ক্যান্সেল, তাহলে মানে এটা ক্যান্সেল মানে এটা ক্যান্সেল। ক্লিয়ার? তাহলে পড়ে থাকছে এটা, তারপরের সাথে গুণ করব 3/6, এবং সরি এটা 5 ছিল। ওকে, সরি, তাহলে 5 7 35। ওকে, একই ব্যাপার, এটাই বড় হচ্ছে, কেটে দিয়েছি। এবার দেখো 5 দিয়ে এটা 3 5 কত, প্রথমে এটার সাথে নিচেরটা 3 2 কত হচ্ছে 6, তারপরে এখানে এটার সাথে হবে 3 5 কত হচ্ছে 15, সেটা কিন্তু আবার এর নিচে লিখবো, দ্বিতীয়টাকে এই পাশে লিখবো। আবার দেখো এটা বড় মানে এটা ক্যান্সেল। এবার আবার 3/5 আর এখানে 11/10, ঠিক আছে। তাহলে আবার 3 দিয়ে নিচেরটাকে 3 10 30, আর 5 দিয়ে উপরেরটাকে 5 11 55 এই পাশে লিখবো। কোনটা বড়, এটা বড়, ক্যান্সেল করে দাও, এটা ক্যান্সেল। তাহলে শুধু পড়ে থাকছে 3/5, তাহলে আমাদের সবথেকে ক্ষুদ্রতম যেটা সেটা হচ্ছে 3/5। সো অপশন বি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো? এইভাবে করতে করতে যদি আমাদের বড়টা চাইতো তাহলে বড়টাকে রাখতাম, ছোটটাকে ক্যান্সেল করে দিতাম। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 55 127 175কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে? এই ধরনের অঙ্ক লসাগু গসাগুতে আলোচনা করেছি। কিভাবে করতে হয়, তিনটে যে সংখ্যা রয়েছে তাদের মধ্যে ডিফারেন্স বের করব। প্রথমে দেখো 127 আর মাইনাস করো তার আগের টাকা 55, এটা বিয়োগ করলে কত হচ্ছে 5 2, আর 5 7 5 12 72। তারপরে এটা থেকে এটা বিয়োগ করলাম, তারপরে কি করব, এটা থেকে এটা বিয়োগ, অর্থাৎ 175 মাইনাস 127, দ্যাট ইজ কত হচ্ছে 48, তাই তো? তাহলে 48। এবার এই দুটোর জাস্ট কি করব, গসাগু বের করব, হাইয়েস্ট কমন ফ্যাক্টর HCF। ওকে, গসাগু যেটা বের করব সেটাই অ্যান্সার হবে। 72 এবং 48 এর গসাগু হয় 24, বের করতে পারো তোমরা, খুব সহজভাবেই বের করা যায় গসাগু। তাহলে 24 হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেল? যেটা বিয়োগ করার পরে যে সংখ্যা দুটো আসবে তাদের গসাগু বের করব, গসাগুই হয়ে যাবে এক্ষেত্রে অ্যান্সার। এই ধরনের যখনই থাকবে তোমরা এইভাবে করবে। নেক্সট কোশ্চেনের দিকে যাব আমরা, কোশ্চেন নম্বর 6। কোশ্চেন নম্বর 6 দেখো রয়েছে, সূচক থেকে রয়েছে এত সরলতম মান কত হবে। এখান থেকে খুবই সহজভাবে সরলতম মান বের করবো। দেখো একদম ভেতর থেকে কাজ করতে করতে বাইরে আসতে হবে, ঠিক আছে? তার ভেতরে রয়েছে √x, দেখো ভেতরের যেটা এটা রয়েছে ফিফথ রুট। ওকে, ফিফথ রুট এটা -3⁵ রয়েছে, তো এটাকে যদি উঠিয়ে দিই পাওয়ার, তাহলে কত হচ্ছে দেখো x⁻ কত ছিল -3/5। ক্লিয়ার? ইনটু কী হবে, এই ফিফথ রুটটা বাইরে এসে কত হবে 1/5 হবে, হলো। তারপরে ফার্স্ট ব্র্যাকেটের বাইরে রয়েছে দেখো -5/3, সেটাকেও একবারে লিখে ফেলি, তাহলে একবারে আমাদের ক্যালকুলেশন করা হয়ে যাবে। এত ইনটু বাইরে যেটা রয়েছে সেটাকেও লিখে ফেলো ইনটু 5। এবার ক্যান্সেল করছি, দেখো
এখানে দেখো উপরে 3 এখানে নিচের 3 ক্যান্সেল, নিচে 5 উপরে 5 ক্যান্সেল, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে আর নিচের 5 উপরে 5 ক্যান্সেল, তাহলে শুধু পড়ে থাকছে x টু দি পাওয়ার 1। x টু দি পাওয়ার 1 মানে খুবই সিম্পল x। সো আওয়ার অ্যান্সার মাস্ট বি অপশন সি। অপশন সি হয়ে যাচ্ছে কিন্তু সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর 8। এক ব্যক্তি তার ভ্রমণ পথের প্রত্যেকটা অঙ্ক কিন্তু দেখেছো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি যদি ভালো লাগে তোমাদের অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লেগেছে। তোমাদের কমেন্ট থেকে কিন্তু আমরা অনেকটা মোটিভেশন পাই, যেটা কিন্তু পরবর্তীতে আরও ভালো ভিডিও দেওয়ার জন্য আমাদেরকে হেল্প করে। ওকে, তো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লেগেছে। আর যদি চ্যানেলে আজকে নতুন এসে থাকো, তোমরা ফার্স্ট টাইম ভিডিওটি দেখছো এরকম যদি কেউ থেকে থাকো, তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল আইকন প্রেস করবে, তো গুরুত্বপূর্ণ ভিডিওগুলির নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। ক্লিয়ার? তাহলে দেখো কি রয়েছে, এক ব্যক্তি তার ভ্রমণ পথের 4/7 অংশ ট্রেনে গিয়েছে, বাকি এত অংশ গিয়েছে বাসে এবং অবশিষ্ট 20 কিলোমিটার নৌকায় ভ্রমণ করেছে। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব কত? তো আমি যদি ধরে নিই যে মোট দূরত্ব হচ্ছে 1 অংশ, তাহলে প্রথমে দেখো 4/7 অংশ প্লাস 2/5 অংশ বাস ট্রেনে ও বাসে গেল, তাহলে কতটা গেল সেটা দেখছি আগে। তাহলে এই দুটো যোগ করলে কত হচ্ছে, 5 × 7 = 35। এখানে হচ্ছে দেখো 4 × 5 = 20 প্লাস 7 × 2 = 14, মানে হচ্ছে 34 ডিভাইডেড বাই কত হচ্ছে 35। ওকে, তাহলে এই 34/35 যেটা গেছে এটা বাসে এবং ট্রেনে গিয়েছে, অবশিষ্ট তাহলে কত হচ্ছে, তাহলে 1 - 34 ডিভাইডেড বাই 35। এটা করলে কত হচ্ছে, এখান থেকে নিচে 35 উপরে 35, 35 - 34 দ্যাট ইজ 1। তাহলে এই 1/35 এটা হচ্ছে গিয়েছে অবশিষ্ট অংশ। এটা এই অবশিষ্টটা গেল কিসে, এটা মানেই বলা হয়েছে নৌকায় গিয়েছে, যেটা দেওয়া আছে কত 20 কিলোমিটার। তাহলে 1/35 ইউনিট মানে হচ্ছে 20 কিমি। ওকে, তাহলে আমরা বের করবো কি 1 ইউনিট মানে কত, যেটা আমরা সমস্ত অংশ ধরেছিলাম। তাহলে 1 মানে কত হচ্ছে 35, এদিকে চলে যায় উপরে গুণ হচ্ছে 35 × 2 = 70, মানে 700 কিলোমিটার। এটা হচ্ছে টোটাল ডিস্টেন্স যেটা আমাদের বের করতে বলা হয়েছে। ওকে, তো এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার অপশন এ। দেখো এটা খুবই সহজ রয়েছে, অনুপাত থেকে রয়েছে a এর এত অংশ সমান b এর এত অংশ সমান c এর এত অংশ হলে a:b:c সমান কত। দেখো এটা এইভাবে করবে তোমরা, a এর 2/3, আচ্ছা a × 2/3 রেখে দাও, ইকুয়াল টু b এর 75%, তাহলে b ইন্টু কত হচ্ছে 75%, মানে 75 ডিভাইডেড বাই 100, ইকুয়াল টু c ইন্টু 0.6 মানে 6 বাই পয়েন্ট উঠে নিচে 10। ক্লিয়ার? তাহলে এখান থেকে 25 দিয়ে 3 × 25 = 75, 25 দিয়ে 4 × 25 = 100, 2 দিয়ে 3, 2 দিয়ে 5 হলো। এবার দেখো না, এখান থেকে এই সংখ্যাগুলোকে এইভাবে নামিয়ে নেবে, এটাকে নিচে নামিয়ে আনবে, তাহলে বুঝতে খুবই সহজ হবে। যেটা রয়েছে 2/3 নিচে আনলে কত হবে, 3/2। ক্লিয়ার? এখানে লিখবে কত, b বাই, সবগুলোকে বাই করে নাও, নিচে যেটা রয়েছে কত, তাহলে 3/4 পাশে রয়েছে, তাহলে নিচে আসলে কত হচ্ছে 4/3 সমান c বাই কত হচ্ছে 5, উপরেরটাকে নিচে নিয়ে নেবে, উল্টো করে নেবে। ওকে, তাহলে a:b:c যেটা আসার কথা সেটাই বেরিয়ে গেল ডিরেক্ট, a:b:c এটা সমান কত, a মানে হচ্ছে এটা বসিয়ে দেবে 3/2 b মানে বসাবে 4/3 c মানে বসাবে 5/3। ঠিক আছে, এবার দেখো এটাকে ফ্র্যাকশন তোলার জন্য নিচে যেটা রয়েছে 2 আর 3, 2 আর 3 এর কি করবো, লসাগু মানে কত হয় 6, তাহলে 6 দিয়ে উপরে সবাইকে গুণ করে দাও, তাহলে 6 দিয়ে গুণ করলে 2 দিয়ে 6কে কাটলে হচ্ছে 3, 3 দিয়ে কত হচ্ছে 9, 3 দিয়ে 6কে কাটলে 2, 2 4 × 2 = 8, 3 দিয়ে 6কে কাটলে 2, 5 × 2 = কত হচ্ছে 10, তাহলে অ্যান্সার হচ্ছে 9:8:10। ওকে, 9:8:10, দ্যাট ইজ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নম্বর 10, কোন সংখ্যার দ্বিগুণ করে 9 যোগ করা হলো, প্রাপ্ত সংখ্যাটি 3 গুণ করলে 75 পাওয়া যায়, সংখ্যাটি কত? যা বলেছে সেইভাবে এগোবে, আর কিছু চিন্তা করার দরকার নেই। কোন সংখ্যার দ্বিগুণ, সংখ্যাটিকে আমরা x ধরে নিচ্ছি, তাহলে x এর দ্বিগুণ করলাম, 9 যোগ করলে তার সাথে 9 যোগ করলাম। ওকে, এবার বলেছে যে প্রাপ্ত সংখ্যাটি 3 গুণ, তার সাথে আবার 3 গুণ করলাম, যার ফলে 75 পাওয়া গেল। ভালো, তাহলে এখানে 3 দিয়ে এটাকে কেটে দাও, 3 × 25 = 75, তাহলে এখান থেকে 2x = কত হচ্ছে 25 - 9, এটাকে এই পাশে নিয়ে চলে এলাম, তাহলে এখান থেকে এটা সমান কত হচ্ছে 16, তাহলে x সমান কত হচ্ছে 16 ডিভাইডেড বাই 2 দ্যাট ইজ 8। ওকে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কত 8, অপশন সি হয়ে যাচ্ছে সেই সংখ্যাটি যেটা রয়েছে 8। ওকে, নেক্সট কোশ্চেন নম্বর 11। আচ্ছা, কোশ্চেন নম্বর দেওয়া নেই এখানে, আমরা দিয়ে দিচ্ছি।
ওকে, তাহলে 10 বছর আগে একজন লোকের বয়স তার পুত্রের বয়সের 3 গুণ ছিল এবং 10 বছর পরে তার পুত্রের বয়সের দ্বিগুণ হবে, তাদের বর্তমান বয়সের অনুপাত কত? খুবই ভালো অঙ্ক। এবং তোমাদের বলে রাখি যে পিতা পুত্র বা বয়স সংক্রান্ত অঙ্ক সম্পর্কে আমরা অলরেডি একটা ক্লাসে ডিসকাস করেছি। যদি ক্লাসটি দেখো, এখান থেকে আসা একটা প্রশ্ন মিস যাবে না বলছি আমি। ওকে, তো অবশ্যই ক্লাসটি দেখবে, ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দিয়ে দেওয়া হবে। ওকে, তো কি বলা হয়েছে? 10 বছর আগে একজন লোকের বয়স তার পুত্রের বয়সের 3 গুণ। তাহলে এটা যদি আমি পিতা মনে করি, পিতা ইস টু পুত্র সন, তাহলে 10 বছর আগের, ঠিক আছে, পুত্রের বয়স 1 বছর হলে পিতার বয়স ছিল 3 গুণ মানে 3। আবার 10 বছর পরের কি বলেছে? পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ। তাহলে এখানে টোটাল বয়সের পার্থক্য কত হচ্ছে? 10 বছর আগে 10 বছর পরে, মানে টোটাল হচ্ছে 20 বছর হলো। এখান থেকে দেখো খুব সিম্পলি আমরা পিতার বয়স বা পুত্রের বয়স যে কোনো একটা ইচ্ছা মতো বের করে নিতে পারবো। আমি যদি এটা বের করি তাহলে পিতার বর্তমান বয়স 10 বছর আগের বয়স বেরোবে, তো এটাই বের করে নিচ্ছি। পিতার 10 বছর আগের বয়স কত হচ্ছে? 3 ইন্টু এইখানে যেটা থাকবে সেটা লিখবে, ইন্টু নিচের ডিফারেন্স মানে 2 আর 1 এর ডিফারেন্স হচ্ছে 1, ডিভাইডেড বাই এইটা গুণ করে এটা গুণ করে বিয়োগ, মানে 3 একে 3 মাইনাস 2 একে 2, দ্যাট ইজ 1। তাহলে অ্যান্সার কত হলো এখান থেকে? 3 দুগুণ 6, 60। আচ্ছা, পিতার বয়স এটা 10 বছর আগেরটা ধরে করেছি, মানে 10 বছর আগের বেরিয়েছে, বর্তমানের বয়সের অনুপাত চেয়েছে। তাহলে 10 বছর আগে 60 হলে বর্তমানে কত হচ্ছে? বর্তমানে হচ্ছে 10 যোগ করে দেবে 70। ওকে, তো একই রকমভাবে এখানে দেখো পিতার বয়স যখন 60 এটা ধরে করেছি, তাহলে 3 মানে 60, তাহলে 1 মানে 20, তাহলে 1 মানে কত হচ্ছে? 20। তাহলে আর বের করতে হচ্ছে না, ডিরেক্ট আমরা বসিয়ে দিচ্ছি পুত্রের বয়স 20। ওকে, তাহলে এখানে অনুপাত যেটা বের করতে বলেছে দেখো কত হচ্ছে? তাহলে 60 ছিল আগের আর পুত্রের বয়স ছিল আগে 20, তাহলে তাদের বর্তমান বয়স কত হচ্ছে? 10 করে যোগ করে দিতে হবে, তাই তো। 60 আর 10 হচ্ছে 70 ইস টু পুত্রের বয়স হচ্ছে 20 আর 10 হচ্ছে 30, তাহলে সমান কত হচ্ছে? 7:3, দ্যাট ইজ অপশান বি। বুঝতে পেরেছ? অপশান বি হচ্ছে সঠিক উত্তর। এখানে হচ্ছে 30 বছর। কোয়েশ্চেন নাম্বার 12। ওকে, একটি শার্টের দাম 15% বাড়ে এবং পরে 15% কমে, শার্টটির চূড়ান্ত দাম কত? অত্যন্ত সহজ প্রশ্ন। ওকে, দেখো কি বলেছে, আমি যদি ধরে নিই যে শার্টের প্রাথমিক মূল্য ছিল 100 টাকা, তাহলে 15% ইনক্রিজ করলে কত হচ্ছে? 100 টাকায় 15% বাড়া মানে 115 টাকা। ওকে, তারপরে কি 15% আবার কমে গিয়েছে, তাহলে কত দাম হবে? তাহলে 115% কমে গেলে প্রকৃত দাম যেটা এখন যেটা দাম হবে সেটা হচ্ছে কত? 115 কত হচ্ছে? 15% ডিক্রিজ করেছে দাম, তাই তো। তাহলে কত হচ্ছে? 100 টাকা যদি আগে থাকতো, এখন হচ্ছে 85 টাকা। তাহলে এটাই হচ্ছে প্রাথমিক এখনকার দাম। দেখো 5 দিয়ে কেটে দিচ্ছি, 5 দিয়ে 5 দুগুণ 10, 3 5 15, 5 20 100, 5 দিয়ে কাটছি 4 5 20, 5 দিয়ে 5 17 85। ক্লিয়ার? তাহলে উপরে গুণ করছি 23 আর 17। দেখো 3 7 21 কত হচ্ছে? 1। চলো এখানে করছি, তাহলে বুঝতে আরও সুবিধা হচ্ছে। দেখো 3 7 21 1, হাতে থাকছে 2, একবারে করছি 7 দুগুণ 14 আর 3 হচ্ছে 17 আর 2 19 9, হাতে থাকছে 1, 2 1 2 আর 1 3, 391। তাহলে 391 ডিভাইডেড বাই কত হচ্ছে? 4। তাহলে 4 দিয়ে এটাকে করছি 4 নং 36, 3 31, 4 7 28। ওকে, 3 আর 0 30, 4 7 28, 2 4 5 20, তাহলে 97.75। তাহলে এবার প্রশ্ন যেটা করেছে আমাদের যে শার্টটির চূড়ান্ত দাম কত? আচ্ছা, শার্টটির চূড়ান্ত দাম হয় মানে এখন যেটা দাম হয়েছে সেটা আগের থেকে বেড়েছে, কমেছে না একই রয়েছে সেটা বের করতে বলেছে। তো আগে 100 টাকা ছিল, এখন হয়েছে কত? এখন হলো 97.75, মানে 2.25 কমে গিয়েছে, তাই তো। 100 টাকা থেকে এত কমেছে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কোনো পরিবর্তন হয়নি, হবে না, বেড়েছে হবে না, অপশান সি। ওকে, 2.25% কমেছে। ক্লিয়ার? কোয়েশ্চেন নম্বর 13। আচ্ছা, 1/3/16 এর অনন্যক বা রেসিপ্রোকালের পার্থক্য কত? মানে অনন্যক মানে যেটা হয় সেটা মনে করো যে একটা সংখ্যা রয়েছে a/b ভগ্নাংশ, তার অনন্যক মানে b/a, মানে উল্টে দিতে হবে, ঠিক আছে। মাটা উপরেরটা নিচে আসবে, লব নিচে আসবে এবং হর চলে যাবে উপরে, ঠিক আছে। এবার এইটার অনন্যকের সাথে বিয়োগফল কত সেটা বের করতে বলেছে। তাহলে 1/3/16 এটা মানে কত? 16কে 16 আর 3 হচ্ছে 19, 19/16। এর সাথে এর উল্টে দিলে কত হচ্ছে? 16/19। এই দুটোর পার্থক্য মানে বিয়োগফল বের করতে বলেছে। তাহলে এখানে বিয়োগফল কত হচ্ছে? 16 আর 19 এর গুণফল হচ্ছে লসাগু।
ওকে, তাহলে 16 এখানে 19, 19 দিয়ে গুণ হবে, 19-এর স্কোয়ার মানে হচ্ছে 361 মাইনাস 16 স্কোয়ার মানে হচ্ছে 256। তাহলে এটা বিয়োগফল কত হচ্ছে 6, 5 হাতে থাকছে 1, 5 আর 6, 0, 105 ডিভাইডেড বাই কত হচ্ছে 105 ডিভাইডেড বাই 16 আর হচ্ছে 19 গুণ করলে কত হচ্ছে দেখে নিচ্ছি আমরা। ওকে, 16 আর 19 গুণ করলে দেখো 6 নং 54, 4 হাতে থাকছে 5, 6 কে 6 আর 9 কে 9, 5 10 15 আর 5 হচ্ছে 20, 20 0 হাতে থাকছে 2, 1 কে 1 আর 2 হচ্ছে 3, 304। দেখো 304 আর উপরে রয়েছে 105, তো এরকম তো কোনো অপশন আমরা দেখতে পাচ্ছি না, সো অপশান ডি নান অফ দিস হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ওকে, রেসিপ্রোকাল জিনিসটা বোঝানোর জন্য আমি একটুখানি চেষ্টা করেছিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যেটা থাকবে তাকে উল্টিয়ে দিলেই রেসিপ্রোকাল হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, আচ্ছা এটারও কোশ্চেন নাম্বার দেওয়া নেই। কিছু মিষ্টি এতজন শিশুর মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হলো, খুবই ভালো প্রশ্ন। প্রতি শিশুকে যদি 7টি করে মিষ্টি দেওয়া হয় তাও 15টি মিষ্টি বেশি হয়েছিল, তাহলে মোট কতগুলি মিষ্টি ছিল? ওকে, তো আমরা যদি ধরে নিই যে মোট এক্স খানা মিষ্টি ছিল, তো 15টা মিষ্টি তার মধ্যে বেশি হয়েছিল, ঠিক আছে। তাহলে মিষ্টি যেটা দেওয়া হলো আলটিমেটলি যেটা ডিস্ট্রিবিউশন করা হয়েছে সেটা কতগুলো, এক্স থেকে 15টা বিয়োগ করে দিচ্ছি, কারণ 15টা দেওয়া হয়নি, পড়েছিল। এই এতগুলো মিষ্টি দেওয়া হয়েছে, কটা করে পাবে প্রত্যেকে? 64 জন রয়েছে, 64 দিয়ে ভাগ করে দাও, তাহলে কটা করে পেলো? 7টা করে পেয়েছে। এটাই হচ্ছে অ্যান্সার, এখানে বলা রয়েছে 7টা করে পেয়েছে, তাহলে 7। এখান থেকে জাস্ট উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ এক্স। ওকে, তাহলে কি হচ্ছে এক্স মাইনাস 15, 7 ইন্টু 64 কত হচ্ছে দেখো, 6 7 42 মানে 420 আর 4 7 28। ওকে, তাহলে হচ্ছে এখানে 28 যোগ করে দাও, কত হচ্ছে 4 4 8, ঠিক আছে। এবার এখান থেকে 15 যদি বিয়োগ করি তাহলে এক্স কত হচ্ছে, এক্স হচ্ছে আচ্ছা 15 এই পাশে আসলে যোগ হয়ে যাচ্ছে, তাহলে 8 5 13, 463। ওকে, এক্স এর মান হচ্ছে 463, যেটা রয়েছে অপশান ডিতে। তাহলে মোট যেটা মিষ্টির সংখ্যা সেটা হচ্ছে 463। ওকে, আশা করি বুঝতে পেরেছো, খুবই ভালো অঙ্ক ছিল এটা। নেক্সট কোশ্চেন রয়েছে এবং আজকে লাস্ট কোশ্চেন রয়েছে, একটি সামান্তরিক আকার মাঠের, ওকে, একটি দিকের দৈর্ঘ্য রয়েছে 150 মিটার। মনে করো যে এটা 150 মিটার রয়েছে। এবার কি বলেছে, এই বাহু ও তার বিপরীত বাহুর, এই বাহু এবং তার বিপরীত বাহু এটা তাদের মধ্যে পার্থক্য দিয়েছে কত, 80 মিটার, ঠিক আছে। এদের দূরত্ব দেওয়া আছে কত, 80 মিটার, এটা হচ্ছে 80 মিটার। তবে এখান থেকে লম্ব টেনে তাদের দূরত্বটা বের করতে হবে, ঠিক আছে, লম্বটা। এবার বলেছে কি, প্রতি বর্গমিটার যদি 50 পয়সা হিসেবে মাটিতে জল দিতে খরচ হয় তাহলে মোট কত টাকা খরচ হবে, ঠিক আছে। তো তার মানে আমাদের এরিয়াটা বের করতে হবে মাঠের। এই এরিয়াটা বের করতে হলে কি করতে হয় আমাদের, যেটা একটা বাহু এবং লম্বের গুণফল, তাহলে 150 হচ্ছে বাহু ইন্টু লম্ব মানে ডিস্টেন্স, দূরত্ব যেটা সেটাই লম্ব, তাহলে 80 এত বর্গ মিটার, ঠিক আছে। এত বর্গ মিটার হচ্ছে এর মাঠের ক্ষেত্রফল। এবার প্রত্যেক বর্গমিটার 50 পয়সা করে, তাহলে টোটাল খরচ হচ্ছে কত, 150 ইন্টু 80 ইন্টু 50 পয়সা মানে 50 ভাগ, চলো ডিটেলসে করছি, বাই 100, এত টাকা হয়ে গেল। তাহলে দেখো এটা দিয়ে কাটলে কত হচ্ছে 2 দিয়ে এটাকে কাটলে কত হচ্ছে 40, তাহলে 4 15 কত হচ্ছে 60, আর দুটো শূন্য অ্যাড করে দাও, তাহলে 6000 টাকা। তাহলে মোট খরচ হচ্ছে 6000 টাকা। সো আওয়ার অ্যান্সার ইজ অপশান সি। ওকে, তো আজকের সেশন এই পর্যন্ত। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই তোমাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে, এবং অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লেগেছে। ততক্ষণে দেখাবে নেক্সট ক্লাসে, ততক্ষণে বাই বাই।